দেগঙ্গার ছবিটা তো দেখলেন, এখানেই শেষ নয়। রাতের অন্ধকারে মাটি চুরি হয়ে যাচ্ছে। মুড়িগঙ্গার ছবি দেখাবো। কাকদ্বীপ মুড়িগঙ্গায় মাটি কেটে বিক্রি, আর রাতেই মুড়িগঙ্গায় এই ধরনের ঘটনা। তার ফলে স্বাভাবিকভাবেই চোরা স্রোত তো বাড়ছেই, আর মাটি চুরির সঙ্গে ম্যানগ্রোভও চুরি হয়ে যাচ্ছে। স্থানীয় মানুষ তারা তো সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন, তাদের সব থেকে বেশি অসুবিধে। তাই তারা কি বলছেন, তাদের কি অভিযোগ, আগে সেটা শোনাই। বেআইনিভাবে মাটি কাটা, বেআইনিভাবে ম্যানগ্রোভ কাটা, বেআইনিভাবে হচ্ছে আপনার নদীর বাউন্ডারি থেকে মাটি তুলে নেওয়া, এগুলো তো মানে আকচার আমাদের এই সুন্দরবন এলাকায় হচ্ছেই। যে অদূর ভবিষ্যতে এইভাবে যদি নদীর পাশ থেকে, যদি নদীতট থেকে এইভাবে মাটি গভীর করে কেটে নেয়, তাহলে কিন্তু আর হয়তো দেখা যাবে কদিন পরেই আমাদের সুন্দরবন কিন্তু জলের তলায় তলিয়ে যাবে। একে সেই সংকেত এমনি বিশ্ব থেকে আমরা পাচ্ছি। হ্যাঁ, তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে আপনারা অবিলম্বে এই ব্যাপারে সদর্থক পদক্ষেপ নিন। কারা করছে এই কাজ? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, এই যে রাতের অন্ধকারে মুড়িগঙ্গায় মাটি কেটে বিক্রি, মাটি চুরি, চোরা স্রোত যে বাড়ছে, তা তো ক্রমশ ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। কারা এই কাজ করছে সে বিষয়ে কিছু জানা গেল? হ্যাঁ দেখো, স্থানীয় যারা বাসিন্দার রয়েছে, স্বামী বিবেকানন্দ যে গ্রাম পঞ্চায়েতের বুদ্ধপুর এলাকার, সেখানে যে স্থানীয় কিছু বাসিন্দার রয়েছে তাদের যেটা অভিযোগ, এবং যে স্থানীয় কয়েকজন অসাধু ব্যক্তি কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত। আগেও এই ধরনের কাজ তারা করে আসছেন, এবং যখন তারা একটা সময় ছিল তারা দিনের বেলা মাটি কাটতেন। যখন প্রশাসন তৎপর হলো এবং প্রশাসন যখন নজরদারি বাড়ালো, তারপরে ঘটনাটা ঘটলো কি, যে রাতের অন্ধকারে একদম সরাসরি কারো নজর এড়িয়ে, প্রশাসনের নজর এড়িয়ে কিন্তু একদম চরে, যে মুড়িগঙ্গা নদীর যে চর, নতুন চর তৈরি হচ্ছে, সেখানে চরে মাটি কাটা হচ্ছে এবং সেই মাটি একদম বিক্রি করে দেওয়া হচ্ছে অন্যত্র। হ্যাঁ, স্বাভাবিকভাবে যে স্থানীয় যে গ্রামবাসীরা তারা কিন্তু আতঙ্কিত। তারা প্রশ্ন তুলতে শুরু করেছে, যদি এইভাবে চলতে থাকে, প্রশাসন যদি না তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করে, তাহলে কিন্তু যে পূর্ণিমার কোটাল বলো বা অমাবস্যার কোটাল, তাহলে কিন্তু এই গ্রাম কিন্তু ভেসে যাবে। এবং তার পাশাপাশি আরো একটা বড় বিষয় যেটা যে দাঁড়িয়ে যাচ্ছে, যে বারে বারে এই অভিযোগ কিন্তু গ্রামবাসীর তরফ থেকে করা হচ্ছে, কিন্তু কোনো বাধা উপেক্ষা করেও কিন্তু বেশ কিছু মানুষজন এই কাজের সঙ্গে যুক্ত থাকছে, এমনটাই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে। যদিও সমাধান কোথায়? পঞ্চায়েত প্রধান বলছেন যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ প্রশাসন দ্রুত কড়া ব্যবস্থা নিক, আর অন্যদিকে জেলা শাসক তিনি নির্দেশ দিয়েছেন বিডিওকে কড়া ব্যবস্থা নেওয়ার, সমস্যার সমাধানের। পুলিশকে বলেছি অতি সতর্কতার সঙ্গে এই কাজটা করতে। আমার প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, আমি এরই মধ্যে এইটা নিয়ে আমি ওখানকার যারা মেম্বার আছে তাদেরকে আমি বলেছি যে কোনো মতে যেন এই ঘটনা না ঘটে। আমার কাছে যেটা রিপোর্ট আসছে যে ওরা নাকি 4টা সাড়ে 4টের সময় রাত্রে গিয়ে মাটিটা কাটে, তখন রাতের অন্ধকারে অনেকে ঘুমিয়ে থাকে, কেউ যায় না। কিন্তু আমি জানতে পেরে আমি কোনো মতে এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ নয়, আমার তরফ থেকে কোনো নয়। আমি প্রশাসনকে একদম সরাসরি বলেছি যে আপনি ইমিডিয়েটলি ব্যবস্থা নিন। তাহলে আমি ভিডিও কাকদ্বীপ সাহেবকে বলবো এটাকে দেখতে একবার। আমার জানা নেই, আমি ওনাকে বলবো, দেখে আমাকে বলবেন। এবার আপনাদের বাঁকুড়ার একটা ছবি দেখাবো। স্কুলে যেতে নদী পথ, হ্যাঁ এই নদীতে বর্ষায় যখন জল থাকে তখন স্বাভাবিকভাবে আর স্কুল যাওয়া হয় না। দেখুন কিভাবে নদী পথ পেরিয়ে যেতে হচ্ছে, অর্থাৎ নদী পেরিয়ে যেতে হচ্ছে স্কুলে। এই ছবিটা বাঁকুড়ার সিমলাপালে। ঝুঁকির যাতায়াত যে তা বলার অপেক্ষা রাখে না। সারা বছর ঠিক এভাবেই নদী পেরিয়ে স্কুলে যায় পড়ুয়ারা, আর স্বাভাবিকভাবেই অভিভাবকরা থাকে চিন্তায়। কিন্তু এটা তো এখনকার ছবি, বর্ষায় ভাবুন তো কি অবস্থা হয়। আগে সব থেকে সম্মুখীন সমস্যার যারা হয় এই ছোট ছোট ছেলেমেয়েরা, পড়ুয়ারা, তাদের অভিভাবকরা। পড়ুয়ারা কি বলছেন দেখি। আমাদের এখানে কোনো ব্রিজ সেরকম নেই, তাই আমাদের নদী পেরিয়ে যেতে হয় অনেকটা। ওখান দিয়ে পুরোটা ঘুরে ঘুরে যেতে হবে, তাছাড়া তো ওখানে আর ব্রিজ নেই না। নদীটা পেরোনোর জন্য সিমলাপালে একটা ব্রিজ আছে। ভয় তো থাকে, এত নদী পেরোনো কোথায় কোনখানে, এখন প্রচুর কুকুরের উৎপাত। ভয় লাগে তো কি করবো, পড়াশোনা করতে। যতদিন বর্ষায় আছে মানে বন্যা তো হয়, প্রায় বন্যাই হয়, তখনই বন্ধ হয়। পরীক্ষা হইলে টোটো ভাড়া করে যেতে হয় ওইদিকে মেইন রোডে। নদী পেরে যাওয়া মানে তো ভয় লাগে। বাড়লে কি অবস্থা হয়? বাড়লে কি অবস্থা হয়, তখন আর ঘরে থাকে বাচ্চারা সবাই। পরীক্ষার সময় সিমলাপাল দিয়ে টোটো ভাড়া করে পাঠানো হয়। টোটো ভাড়া এইখানকে আসতে 200 টাকা লাগে।
200 টাকা টোটো ভাড়া করে যেতে হয় পরীক্ষার সময়। সত্যিই তো এটা পদে পদে বিপদ। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, চিন্তার বিষয় তো অবশ্যই এই শিলাবতীর উপর, তাই সেতুর দাবি করছেন স্থানীয়রা। সমাধান কবে হবে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? কারণ এই ছবিটা সত্যি ভয়ানক। গোটা বর্ষায় স্কুলে যেতে পারে না ছোট ছোট পড়ুয়ারা। একেবারে এই ছবিটা একেবারে ভয়ানক, এবং কবে যে সমস্যার সমাধান হবে এটা কেউ জানে না। কারণ যারা অভিভাবক তারাও কিন্তু এই স্কুলেই পড়েছেন এবং পড়াশোনা করেছেন এইভাবে নদী পেরিয়ে জীবনের বাজি রেখে। তাদের ছেলে মেয়েদেরকেও এইভাবেই পড়াশোনা করতে হচ্ছে। এই লায়েকপাড়া যে স্কুল উচ্চ বিদ্যালয়, এই একমাত্র ভরসা এই সাউডি কুইপাড়া সহ বিস্তীর্ণ এলাকার ছাত্রছাত্রীদের, তারাকে জীবনের প্রাণের ভয় কাটিয়ে তাদেরকে এইভাবেই স্কুলে যেতে হয়। এবং যতক্ষণ স্কুলে চান এবং স্কুলে বেরিয়ে আসেন, যতক্ষণ না বাড়ি ফেরেন, ততক্ষণ কিন্তু চিন্তায় থাকেন অভিভাবকরা। তারা দাবি করছেন অন্তত ছেলে মেয়েদের কথা ভেবে, ছাত্রছাত্রীদের কথা ভেবে একটা স্থায়ী সমাধান হোক। সেতুর প্রয়োজন, সেই সেতু হয়ে যাক, তবেই কিন্তু এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। কেননা যে 15 কিলোমিটার রাস্তা পেরিয়ে অন্য দিক থেকে সিমলাপাল থেকে ঘুরে পরে লায়েকপাড়া যেতে হবে, সেই স্কুল যেতে হলে তাদেরকে অনেকটা সময় নষ্ট হয় এবং তার সঙ্গে সঙ্গে গ্যাটের টাকা খরচা করতে হয়। অগত্যাই যে ফাফিয়ালি পরীক্ষা যখন চলে, তখন ঘোর বর্ষা চলে, শিলাবতী নদী ফুলে ফেপে ওঠে এবং তখন দুকুল ছাপিয়ে জল যায়। তখন কোনোভাবেই এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব নয়। এখনই 1 হাঁটু জল রয়েছে, কিন্তু পরবর্তীকালে যদি সেতুর দাবি মেটে, সেক্ষেত্রে এই সমস্যা দূর হবে। এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন তারা, প্রশাসনকে বারে বারে জানিয়েছেন, কিন্তু কোনো সমাধান মেলেনি। প্রশাসনের তরফ থেকে একটা আশ্বাস পানি অবশ্য বরাবরই একেবারেই প্রিয়ব্রত, অবশ্যই আমাদের নজর থাকবে এবং আমরা খবর দেখাই সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য। বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু তিনি স্পষ্ট বলছেন যে এই সমস্যার দ্রুত সমাধান করবেন তারা, মানবিকভাবে বিষয়টা তারা দেখছেন। শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য যদি একটা নদীর উপর একটা ব্রিজ তৈরি করতে হয়, তাহলে এটা এমন উচ্চতার পরিকাঠামো তৈরি করতে হবে যে ওই এলাকায় আরো একটা নিচের দিকে কৃষকদের জিনিসপত্র পারাপারের ক্ষেত্রে একটা বেশ সমস্যা হয়, সেখানে একটা দাবি আছে। আমরা দেখছি মানবিকভাবেই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করছি, কতটা করা সম্ভব। আমাদের শিলাবতীতে বেশিরভাগ সময় জল কম থাকে, সমস্যা হয় না। শুধুমাত্র বর্ষার সময়টাতে সমস্যা হয়, সেটাকে যদি কোনো টেম্পোরারি সলিউশনের রাস্তা আমি বার করতে পারি তাহলে চেষ্টা করব। আরাবুল ইসলাম তিনি একেবারে অফিসের বাইরে চেয়ার টেবিল নিয়ে বসে পড়েছেন সাধারণ মানুষের সমস্যার সমাধান করবেন বলে। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম, ছবিটা দেখাবো আপনাদের। কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তার কি অভিযোগ? ঘর দখলের অভিযোগ। আর ঘর ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ আরাবুল, কিন্তু অভিযোগ তো অস্বীকার করছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তার আগে ছবিটা আপনাদের দেখাই। এই যে ছবি, একেবারে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম সাধারণ মানুষের সমস্যার সমাধানে বাইরে বসে পড়েছেন চেয়ার টেবিল নিয়ে। কারণ তার অভিযোগ ঘর দখল হয়ে গেছে। এই যে মোহাম্মদ খায়রুল ইসলাম কর্মাধ্যক্ষ, তিনি বসেছেন এবং তার ঘর দখল হয়েছে, এমনটাই এই কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ আরাবুল ইসলামের। ঘর ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরাবুল ইসলাম, তাই ঘর দখল হয়ে গেছে বলে অফিসের বাইরে বসেছেন আরাবুল। দেখুন সেই ছবিটা। এক হারমাতের জন্য ভাঙড়ের মানুষ পরিষেবা পাচ্ছে না। আমি বিডিও সাহেবের ঘরেই বসতাম, সেখানে বিডিও সাহেবের কাজ করতে গেলে অসুবিধা হয়। মানুষ যারা আমার সাথে দেখা করতে আসে, তারা দেখা করতে পারছে না, পরিষেবা পাচ্ছে না। আমার ঘর একজন অযোগ্য অপদর্থ একজন কর্মদক্ষ আমার ঘরে বসে আছে, যার কোনো পার্স নেই, যে জমি কেলেঙ্কারিতে একাধিক কেলেঙ্কারি আছে তার নামে, যে হারমাত ক্যানিংতে সেখানে লুটে খাবার চেষ্টা করছে, যে হারমাত আজকে দলের নাম করে দলকে হেয় করার চেষ্টা করছে। আজকে সেই হারমাতের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমি বাইরে বসেছি। সেই ছবিটাই আপনারা দেখলেন। আরাবুল ইসলামের যে অভিযোগ, সেই অভিযোগ আপনাদের শোনালাম। ঘর দখল হয়ে গেছে তার, তাই তিনি অফিসের বাইরে বসেছেন একেবারে চেয়ার টেবিল নিয়ে। কল্যাণ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত এই বিষয়ে কল্যাণ জানাতে পারবে। কল্যাণ, ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের এই কর্মাধ্যক্ষের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ। এবার ঘর ফিরে পেতে তিনি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন।
একেবারেই জানিয়ে রাখি সোনিয়া, এই ঘটনা কিন্তু নতুন নয়। বিগত প্রায় 10 মাস পর যখন প্রথম আরাবুল ইসলাম তিনি এই ব্লক বা এই পঞ্চায়েত সমিতিতে আসার সুযোগ পান, তারপর কিন্তু তার যে ঘর ছিল বিগত 10 বছর ধরে, যে ঘরে তিনি পঞ্চায়েত সমিতির যে সমস্ত কাজকর্ম সেই কাজকর্ম চালিয়ে আসছিলেন, সেই কাজকর্ম যে ঘরে করছিলেন সেই ঘর কার্যত দখল হয়ে যায়। সেই ঘর দখল নেয় শওকত মোল্লা অনুগামী অর্থাৎ খায়রুল ইসলাম। তিনি এই ব্লকেরই একটি দপ্তরের কর্মাধ্যক্ষ। ইতিমধ্যেই সেই ঘর না পেয়ে আরাবুল ইসলাম তার যে সমস্ত অনুগামী রয়েছে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য, তাদেরকে নিয়ে তিনি কিন্তু যখন প্রথম পঞ্চায়েত সমিতিতে আসার সুযোগ পান, তারপর থেকেই কিন্তু তিনি ভাঙড় 2 নম্বর ব্লকের যিনি বিডিও, সেই বিডিওর ঘরেই তিনি তার দায়িত্ব কার্যভার সামলাচ্ছিলেন। সেখানে কার্যভার সামলাতে কার্যত সমস্যা হচ্ছে। পঞ্চায়েত সমিতির যে সমস্ত সদস্যরা রয়েছে বা ব্লকের পক্ষ থেকে আরাবুল ইসলামের জন্য যে ঘর বরাদ্দ করা হয়েছে সেই ঘরে কিন্তু যেতে তিনি নারাজ। তার যে পুরনো ঘর সেই ঘরেই কার্যত তাকে ফিরিয়ে দিতে হবে। এই দিকে এমনই যেমন আরাবুল ইসলাম দাবি করছে, তারই পাশাপাশি অন্যদিকে শওকত মোল্লা অনুগামী খায়রুল ইসলামের দাবি, তিনি যে আরাবুল ইসলামের জন্য উপরে একটি সুন্দর ঘর দেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতির যে সমস্ত কর্মাধ্যক্ষরা রয়েছে সবাই মিলেই কিন্তু আরাবুল ইসলামের জন্য সেই ঘর একদমই বেশ ঘর দখলের একদিকে অভিযোগ, আর সেই ঘর দখলের অভিযোগ অস্বীকার কর্মাধ্যক্ষের। প্রথমে ওনার জানা দরকার এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা পঞ্চায়েত সমিতির ঘর। পঞ্চায়েত সমিতি বসে সিদ্ধান্ত করে কোন দপ্তর কোন ঘরে বসবে সেটা ডিসাইড করা হয়। কোনো হুনো এসে ডিসাইড করে দিতে পারে না। উনি খুনি, তোলাবাজ আমরা জানতাম, কিন্তু আজকে দেখছি ওনার মতো নাটকবাজ আমার চোখে তো পৃথিবীতে আর দেখা নেই। যাই হোক, এরকম নাটক এরকম পাবলিকের সামনে না করে ফিল্ম জগতে নেমে যেতে পারে। উনি তো আগে তো পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন, এখন মানুষকে পরিষেবা দেননি। এখন উনি নাটক করছে, নাটক মঞ্চ তৈরি করেছে। যাই হোক, এই নাটক করে বেশি লাভ হবে না।